প্রণয়ের অমল কাব্য, লেখক সোহাগ। গল্পের অষ্টম পর্ব। ইরফান মায়রাকে নিজের থেকে সরানোর জন্য ধাক্কা দিতে গিয়েও থেমে যায়। মায়রার পুরো শরীরের ভর ছেড়ে দেওয়ায় ইরফান ভুরু কোঁচকালো। ডান হাতে মায়রার মাথা ঠেলে তার বুক থেকে সরিয়ে মায়রার মুখপানে তাকায়। তার ঘরে গিয়ে যে থাপ্পড়টা দিয়েছিল, এর ফলে মেয়েটার বাম গাল হালকা লাল হয়ে আছে। ইরফান ফুস করে শ্বাস ফেলল। সেন্স হারিয়েছে কেন বুঝল না। তীক্ষ্ণ চোখে বেশ কিছুক্ষণ মায়রার মুখপানে চেয়ে রইল। ইনায়ের দিকে তাকিয়ে কণ্ঠে বিরক্তি ঠেলে বলে, এই স্টুপিডকে ধরবি নাকি ফেলবো? ইনায়া দ্রুত এসে মায়রাকে আগলে নেয়। এরপর নিজেই বেশ কসরত করে মায়রাকে বিছানায় শুইয়ে দেয়। মায়রার গালে আলতো থাপ্পড় দিয়ে বেশ কয়েকবার ডাকে। মায়রা সাড়া নেই। ইরফানের দিকে তাকালে দেখে ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে আছে। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ভাইয়া, ডাক্তার ডেকে কল করো। মায়রার কিছু হয়েছে, ও তো চোখ খুলছে না। ইরফান বিরক্ত হয়ে পিছন ফিরে যেতে যেতে বলল, জাস্ট 2 মিনিটস, রেডি হয়ে বাইরে আয়, আমার লেট হয়েছে। ইনায়ের ভাইয়ের নির্লিপ্ততায় ভীষণ বিরক্ত হয়, মনে মনে রাগ হয়। খুব একটা মানুষ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, তবুও তার ভাইয়ের মনে একটু মায়া দয়া নেই। কণ্ঠে কিছুটা রাগ নিয়ে পেছন ফিরে বলল, তোমার প্রবলেম কি ভাইয়া? দেখছো একটা মেয়ে অসুস্থ আর তুমি হেয়ালি করে যাচ্ছ? আসলেই তুমি পাষাণ হয়ে গিয়েছ। ইরফান দাঁতে দাঁত চেপে ইনায়ের দিকে তাকালো। ইনায়া ইরফানের দৃষ্টি দেখে ভয় পেয়ে আমতা আমতা করে বলে, ডক্টরকে একটা কল করো অন্তত প্লিজ। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে রেগে বলে, ওর বাদরামি না দেখে কলেজ যাবি না? ইনায়া বিরক্ত হলো। মানছে মায়েরা চঞ্চল, এর জন্য সেন্স হারিয়েছে বলে তাকে অসুস্থ করে সারিয়ে তুলবে না। ইরফান হঠাৎই মায়রার হাত ধরে জোরে টান দিয়ে বসিয়ে দেয়। মায়রা ধরফর করে চেঁচিয়ে বলে ওঠে, ও আপু, আমার হাত খুলে গেল, হাত খুলে গেল, আমার হাতকে বাঁচাও, বাঁচাও। ইনায়া চোখ বড় বড় করে তাকায় মায়রার দিকে। মায়রা তো অজ্ঞান হয়ে গিয়েছিল। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে দৃষ্টি ঘুরে ইনায়ার দিকে তাকিয়ে রেগে বলে, সি, এই তোর স্টুপিটের বাদরামি। মায়রা ইরফানের দিকে তাকিয়ে ঢোক গেলে ভিড় করে, একটু নাটক করেও শান্তি নেই। কথাটা বলে ইনায়ার পেছনে বৃথা লুকানোর চেষ্টা করে। ইরফানের বিরক্তির মাত্রা পেরিয়েছে। ইনায়ার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, 2 মিনিটের 1 সেকেন্ড লেট করলে তোকে শুলে চড়াবো আমি। আর এই স্টুপিটের আশেপাশে যদি দেখেছি তো একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। মায়রা আর ইনায়া দুজন কেঁপে ওঠে। ইনায়া দ্রুত বিছানা থেকে নেমে তার ঘরের দিকে দৌড় লাগায়। মায়রা পিছন থেকে চেঁচিয়ে বলে, আপু, আমাকে নিয়ে যাও দয়া করে, আমার সামনে বাঘ, বাঁচাও, বাঁচাও। ইনায়া অসহায় চোখে পিছন ফিরে তাকায়, ইরফানের দিকে তাকায়। ইরফানের দৃষ্টি দেখে আর এগোয় না। সে লেট করলে থাপ্পড় তো তাকে খেতে হবে, তাই দ্রুত তার ঘরের দিকে পা চালালো। এদিকে মায়েরা ভয় পাচ্ছে। কতগুলো বেফাস কথা বলেছে, আবার অ্যাক্টিং করে ওই লোকের গায়ে পড়েছিল। এখন তার কি হবে? নিজেকে গুটিয়ে নিয়ে ধীরে ধীরে সামান্য মাথা তুলে ইরফানের দিকে চায়। ইরফানের দৃষ্টির নড়চড় নেই। মায়েরা জানে এই দৃষ্টির মানে তাকে এখন ধোয়ার পরিকল্পনা করছে। মায়েরা মনে পড়ে এই লোকটা ইনায়া আপুকে তার সাথে মিশতে নিষেধ করেছে। নিজের মাঝে জমানো ভয়ে সাময়িক পালিয়ে গেল। মায়েরা হঠাৎই রেগে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আমার সাথে আপুকে মিশতে নিষেধ করেছেন? আপনি জানেন মুভি গল্পের কত নায়ক পাগল থাকে। আমি না হয় আপনাকে সেরকম পাগল বলেছি, আর আমি যেহেতু আপনার ওই বউ, তাই একটু অ্যাক্টিং প্র্যাকটিস করছিলাম। আপনিও তো দেখছি আসলেই মূর্খ। ইরফান ঘর থেকে বেরোনোর জন্য 2 পা এগিয়েছিল। মায়রার কথা শুনে তার পা থেমে যায়। রাগে বিরক্তিতে নিজের মাথার চুল টেনে ধরল। আর নিতে পারছে না একে। ঝড়ের বেগে এসে মায়রার গাল চেপে ধরে ডান হাতে। মায়রা ভয়ে কেঁপে ওঠে। 2 হাতে ইরফানের হাত চেপে ছাড়ানোর চেষ্টা করে। ঢোক গিলে কিছু বলতে চায়, তবে ইরফান এত জোরে গাল চেপেছে ধরেছে, কথা বলতে চাইলেও পারছে না। ইরফান নিজেই মায়রাকে ধাক্কা দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে ফোঁস ফোঁস করে শ্বাস ফেলে। সব কিছু এত অসহ্য লাগছে। মায়রা কিছুটা ছিটকে বিছানায় পড়ে।
দুই হাতে দুই গালে হাত বুলায়। ইরফান ফিরিয়ে রাখা পিঠের দিকে চেয়ে বলে, আপনি আসলেই পাগল। আমার দুটো গাল সরকারি পেয়েছেন? উফ। ইরফান উল্টো ঘুরে মায়রার দিকে তেড়ে আসতে নিলে মায়রা বিছানা থেকে লাফ দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। উদ্দেশ্য ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিবে। ওয়াশরুম থেকে দু পা পিছিয়ে থাকা অবস্থায় ইরফান বড় বড় পা ফেলে এসে মায়রার হাত শক্ত করে টেনে ধরে। পিছন থেকে জাহারা বলে, কি করছো তোমরা? ইরফান মায়রার হাত ছাড়ল না। বিরক্ত হয়ে পিছন ফিরে তাকায়। মায়রা জাহারাকে দেখে ভীত কণ্ঠে শব্দ বের করে বলে, আপু, এই জল্লাদকে নিয়ে যাও। যখন যা পাচ্ছে আমার সে তার ধরে টানছে শুধু। জাহারা চোখ বড় বড় করে তাকায়। মায়রা কথাটি বলে শক্তি খাটিয়ে ওয়াশরুমের দিকে একটু এগিয়ে যেতে চায়। ইরফান পিছন ফিরে তাকানোয় বুঝতে পারেনি। মায়রা পিছন দিকে পেছনোয় ইরফান নিজেও তার সামলাতে না পারেনি। মায়রার দিকে হেলে গেলে মায়রা ইরফানের ধাক্কা খেয়ে ঠাস করে বাথরুমের মেঝেতে পড়ে যায়। ইরফান নিজেও হুমড়ি খেয়ে পড়ে মায়রার উপর। বালতি ভর্তি পানি ছিল, সব ঢেলে পড়ে ইরফানের মাথায়। সে পানির গন্তব্য পথ হয় ইরফানের নিচে অবস্থানরত মায়রার মুখে। ইরফান হতভম্ব হয়ে যায়। মায়রা চেঁচিয়ে বলে ওঠে, আল্লাহ, আমার কোমর, আল্লাহ বাঁচাও, আমায় মেরে ফেললো গো, এই স্বামী নামক অস্বামীটা আমায় মেরে ফেললো। ইরফান ধরফর করে উঠে দাঁড়াতে নিলে পায়ের নিচে সাবান পরে পিছলে গিয়ে আবারও মায়রার উপর ঠাস করে পড়ে যায়। মায়রা আরও জোরে চেঁচিয়ে ওঠে। মেয়েটা মারাত্মক ব্যথা পেয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত হাতে মায়রার মুখ চেপে বলে, স্টপ ইডিয়েট। এত চিৎকারে রুমা নেওয়াজ সহ ইরফানের খালা এগিয়ে আসেন মায়রার ঘরে। রুমা নেওয়াজ এগিয়ে এসে বলেন, কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? ঘরের কোথাও মায়রাকে না দেখতে পেয়ে জাহারার দিকে তাকিয়ে বলল, মেয়েটা কোথায় চিৎকার করছে জাহারা? জাহারার ঢোক গিলছে বারবার, তার অনুভূতি বোঝা যায় না। কাপা হাতে ওয়াশরুম দেখিয়ে দিল। রুমা নেওয়াজ দ্রুত এগিয়ে যায় সেদিকে। ততক্ষণে ইরফান উঠে দাঁড়িয়েছে। ঝাঁকড়া চুল থেকে টুপ টুপ করে পানি ঝরে পড়ছে। রুমা নেয়াজ গিয়ে ইরফানের এই অবস্থা দেখে বিস্ময়ে কণ্ঠে বলে, এ কি, তুমি ভিজলে কি করে? ইরফানের মস্তিষ্কে দাও দাও করে আগুন জ্বলছে। দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। মায়ের কথার উত্তর করল না। ইরফানের খালা ওয়াশরুমের ভিতরে নজর করলে মায়েরাকে ভেজা বিড়াল হয়ে ওয়াশরুমের মেঝেতে শুয়ে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, আরে, এ মেয়ে ওখানে শুয়ে কি করছে? মায়েরা ধীরে ধীরে উঠে বসে, ডান হাতে কোমরে রাখে। সকালের কাণ্ডগুলোর পর শরীরে যা একটু একটু ব্যথা ছিল এখন সেগুলো হাজার গুণ বেড়ে গিয়েছে, সব এই বেয়াদব লোকের জন্য। শাশুড়ি খালা শাশুড়ি কাউকে খেয়াল না করে চেঁচিয়ে বলে উঠল, এই অসভ্য লোক, আপনি কি আর শোয়ার জায়গা পাননি? আমার মতো একটা মাসুম বাচ্চার উপরে এসে আপনাকে শুতে হলো? অসভ্য লোক একটা, শুধু সুযোগ খুঁজে বেড়ায় আমার ইজ্জত নেওয়ার, নয়তো ধূপধাপ মেরে দেওয়ার। আমার কোমর খুলে গেল বোধহয়, বেয়াদব লোক একটা। মায়েরা নিজের মতো বকে যাচ্ছে আর কোমরে হাত বুলিয়ে যাচ্ছে। মাথা তার নিচু। বাইরে যে এতগুলো মানুষ মায়েরা দেখেইনি, দেখলেও বাকি, তার মুখ তো বন্ধ হওয়ার নয়। মায়েরার কথা শুনে রুমা নেওয়াজ ইরফানের খালা দুজনেই বিব্রত বোধ করল। এদিকে মায়েরার প্রতিটি কথা যেন ইরফানের মস্তিষ্কে আগুনে ঘি ঢালার মতো কাজ করল। অনেকক্ষণ সহ্য করলো এই বাচালকে, আর পারল না। আগুন চোখে উল্টো ফিরিয়ে দাঁড়ালো। মায়রাকে এক ঝটকায় তুলে বাম গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দিল। মায়রার দুর্বল শরীরটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে। মাথা গিয়ে ঠেকে ওয়াশরুমের মেঝেতে। মেয়েটা ফুপিয়ে কেঁদে ওঠে। রুমা নেয়াজ দ্রুত এগিয়ে এসে ইরফানের হাত ধরে টেনে বলে, ইরফান, ও ছোট মানুষ, মেরো না। ইরফান রক্তলাল চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা কাঁদতে কাঁদতে চোখ তুলে ইরফানের দিকে তাকায়। হাতের কাছে মগ পেয়ে সেটা নিয়ে ইরফানের দিকে ছুঁড়ে মারে। মগটা গিয়ে লাগে ইরফানের বুকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়রার দিকে এগোতে নিলে মায়েরা ভয়ে জোরে কেঁদে দেয়। রুমা নেয়াজ ইরফানকে টেনে বাইরে বের করে আনে। মায়েরা কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, তোকে জেলের ভাত খাওয়াবো আমি, শয়তান লোক। আমার পুরো শরীরটা সরকারি পেয়েছে, আর 2 দিন পর পর আমি পচে যাব, তোকে টাক করিয়ে ছাড়বো আমি। ইরফান মায়ের হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে
ক্রোধান্বিত চোখে চেয়ে রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলে, এই বেয়াদব বাচাল মেয়েকে আমার সামনে আর একবার দেখলে আই সোয়ার ওকে আমি খুন করে ফেলবো। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের কথায় প্রত্যেকটা কেমন কেঁপে ওঠে। জাহারার যদিও ভয় পেয়েছে ইরফান ভাইয়ের এত রাগ দেখে, তবে খুশিও হয়েছে বেশ। এতক্ষণে যা উল্টাপাল্টা ভেবেছে সব হাওয়া হয়ে গিয়েছে। মায়েরার উপর বিরক্ত হলো। এই মেয়েটা আসলেই অসহ্য, ফালতু কথা বলা এর স্বভাব। ইনায়া রেডি হয়ে এসে তার ভাইকে ভেজা বিড়াল হয়ে মায়েরার ঘর থেকে বেরিয়ে যেতে দেখে অবাক হয়। মায়েরা আবার কি করলো? দ্রুত ঘরের ভিতরে ঢুকে তার খালাতো বোনকে দেখে আরও অবাক হয়। এর মধ্যে রুমা নেয়াজ এগিয়ে গিয়ে মায়েরার আগে ধরে উঠালো। মায়েরা দাঁড়াতেই পারছে না। রুমা নেয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। মায়েরাকে ধরে ওয়াশরুমের বাইরে আনেন। ইনায়া মায়েরাকে এইভাবে দেখে ভয় পেয়ে যায়। দৌড়ে গিয়ে মায়েরাকে ধরে ধীরে ধীরে এনে বিছানায় বসায়। রুমা নেয়াজ মায়েরাকে ছেড়ে রেগে বললেন, তোমার মুখটা বন্ধ রাখতে পারো না? মায়েরা কান্না মাখা চোখে বলে, আপনার ছেলেকে একটু বললেই তো হয়, হাত না চালাতে। কতগুলো মেরেছে আমায় আজ। রুমা নেয়াজ বিরক্ত হয়ে তাকিয়ে রইলেন। মায়েরাকে রেডি হয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে বলল, রেডি হয়েছ কেন? মায়েরা দু হাতে চোখ মুছে ভাঙা গলায় বলল, আমি আপুর সাথে আপুর কলেজে যাব। রুমা নেয়াজ ইনায়ের দিকে তাকিয়ে বলল, আজ কলেজে যেও না। দেখো কোথায় কোথায় ব্যথা পেয়েছে। এ তো মুখ বন্ধ করে রাখতে পারে না। ইরফানের কিছু বলে লাভ নেই। দুই মেরুর। তোমার বাবা তো বিয়ে দিয়ে উদ্ধার করে ফেলেছেন। এখন যত জ্বালা হয়েছে আমার। তারিক নেয়াজ বাইরে থেকে ফিরে স্ত্রীর কথা অনুসরণ করে মায়েরার ঘরে এসে বলে, কি হয়েছে? স্বামীর কণ্ঠে রুমা নেয়াজ পিছন ফিরে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, কিছু জানি না আমি। মেয়েটা মরে গেলে জেলের ভাত খেয়েও বসে বসে। তারিক নেয়াজ ভুরু কুচকালো। এগিয়ে এসে মায়েরাকে দেখে অবাক হয়। চোখ মুখ লাল হয়ে আছে, কেঁদেছে বোঝাই যাচ্ছে। দুগাল অসম্ভব লাল হয়ে আছে। রুমা নেয়াজ আর কিছুই বলল না। তার অসহ্য লাগছে এসব। তিনি খুব ভালো করেই জানেন তার ছেলে কেমন একরোখা। এজন্যই বিয়ের আগে স্বামীকে বারণ করেছিলেন। কিন্তু তার স্বামী তো আরেকজন, কেউ তার কথা শোনে না। এখন তার বাসায় পড়ে পড়ে একটা মেয়ে এভাবে মার খাচ্ছে আর সে দেখছে। ব্যাপারটায় তিনি যেমন বিরক্ত তেমনই আহত। তারিক নেয়াজ গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ। এরপর গম্ভীর গলায় প্রশ্ন করে, ইরফান তোমায় আবারও মেরেছে আম্মু? মায়েরা চোখ তুলে তাকায়। তারিক নেয়াজের গম্ভীর গলা শুনে মায়েরা অবাক হয়। মায়েরাকে চুপ থাকতে দেখে তারিক নেয়াজ ধমকে প্রশ্ন করে ওঠে, কি হলো বলো, মিথ্যা বলবে না একদম। মায়েরা কেঁপে ওঠে। চোখ নামিয়ে বিড়বিড় করে, বাবারও ছেলের মতো রূপ বের হচ্ছে দেখি। তারিক নেয়াজ ভুরু কুচকে বলে, মায়েরা আমি কিছু জিজ্ঞেস করছি। মায়েরা ঢোক গেলে তারিক নেয়াজ তাকে আম্মু ছাড়া ডাকে না। এখন নাম ধরে ডাকলো, তার মানে সিরিয়াস রেগেছে। মায়েরা ছোট্ট মাথায় এটাই খেললো। মাথা উপর নিচ করে সম্মতি দেয় ইরফান তাকে মেরেছে। তারিক নেয়াজের রাগে কপালের রগ ফুলে উঠল। আর একটা কথা বলল না। ইরফানের খালা জাহারা ঘর থেকে বেরিয়ে যায়। তারিক নেয়াজ পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে, ভার্সিটিতে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেও। শুদ্ধ একটা ক্যাফের দিকে যাচ্ছিল সে, আর ইরফানের যাওয়ার কথা, একজনের সাথে মিট করার কথা আছে। এরপর সেখান থেকে একসঙ্গে ভার্সিটি যাবে, এজন্য আগে বেরিয়ে ছিল। মামার কথায় অবাক হয়, নীরবে সম্মতি দিয়ে কল রাখে। এরপর ইরফানের নাম্বারে কল দেয়। ডাইভ করতে করতে বেশ কয়েকবার ইরফানকে কল করলো, ফোন তুলল না। শুদ্ধ ভুরু কুচকালো। কি হয়েছে? মামার কণ্ঠ যদিও গম্ভীর, তবে আজ একটু বেশি অদ্ভুত ঠেকল। ইরফানও কল ধরছে না। খানিকটা চিন্তা হলো। ফোন রেখে গাড়ির স্পিড বাড়ায়। ঘর থেকে সবাই বেরিয়ে গেলে মায়েরা ইনায়াকে বলে, আপু বাবা কি অনেক রাগী? ইনায়া মরির মুখে বলে, কিছুটা। যখন প্রয়োজন পড়ে তখন একটু রাগে। মায়েরা এলোমেলো হিজাবটা মাথা থেকে খুলে ফেলল। এরপর ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে বলল, আপু তুমি কলেজ যাও, আমি আরেকদিন তোমার সাথে যাব। একটু থেমে ভাঙা গলায় বলল, কোমরে অনেক ব্যথা পেয়েছি আপু। ইনায়ের কান্না পাচ্ছে। মায়েরার মাথায় হাত বুলিয়ে বলল, কলেজে না গেলে কিছু হবে না। তুমি কিছু খেয়ে ব্যথার ওষুধ খেয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে।
মায়েরা মৃদু হেসে বলল, তুমি খুব ভালো আপু। ইনায় কিছু বলল না, মায়েরার দিকে চেয়ে রইল। গাল দুটো কেমন লাল হয়ে আছে। মায়েরা চোখ বুজে দাঁতে দাঁত চেপে আছে। কোমরের ব্যথা মেয়েটাকে কাবু করে নিয়েছে, তাই কথা বলছে না হয়তো। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সব সময় হাসি খুশি মেয়েটা হঠাৎই ফুপিয়ে উঠল। ইনায়া ভয় পেয়ে বলে, মায়েরা বেশি ব্যথা করছে? মায়েরা কান্না গিলে নিল বহু কষ্টে। অতঃপর দু হাতে চোখ মুখে মলিন হেসে বলল, আপু জানো, ছেলেমেয়েরা যখন অসুস্থ হয় তখন তাদের মা ছেলে মেয়েদের অনেক যত্ন করে আগলে নেয়। এই জিনিসটা ভীষণ সুন্দর না বলো? ইনায়া ভুরু কুচকে তাকিয়ে রইল মায়েরার দিকে। মায়েরা কেন বলল এই কথাটা? মায়েরা হঠাৎই হেসে বলল, আপু তুমি কলেজ যাও, আমি ঠিক আছি। ইনায়া রেগে বলল, তুমি আসলে অনেক বড় মাইয়া মায়েরা, কিন্তু আমি আপাতত তোমার বড় বোন, তাই আমার কথা তোমাকে শুনতে হবে। কোথাও যাব না আমি, তুমি চুপচাপ থাকো। আমি খাবার আনছি, খাবার খেয়ে ওষুধ খাবে, বুঝলে? কথাগুলো বলে ইনায়া বিছানা থেকে নেমে দাঁড়ালো। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা মৃদু হেসে ইনায়ার দিকে তাকিয়ে রইল। বিড়বিড় করে, এই আপুটা বেস্ট আপু। শুদ্ধ ইরফানদের বাসায় এসে ইরফানের ঘরে যাওয়ার জন্য দোতলায় উঠতে নিলে তারেক নেয়াজ বলে, তোমাকে আমার সাথে দেখা করতে আসতে বলেছি, ওই বেপরোয়া ছেলের সাথে নয়। শুদ্ধ তার পা প্রথম সিঁড়িতে রেখেছিল। মামার কথায় দ্রুত পিছিয়ে আসে। বুঝলো তার মামা গরম, আর তা ইরফান রিলেটেড। তারেক নিয়াজের ঘর নিস্তালাতেই। তিনি তার ঘরে যেতে যেতে বলেন, আমার ঘরে এসো। শুদ্ধ চিন্তিত বদনে তার মামার পিছু যায়। ঘাড় বাঁকিয়ে একবার উপরে তাকায়। ইরফান কি বাসায় আছে নাকি ক্যাফেতে চলে গিয়েছে? দরকার তো তার। ইরফান গেলে সে থেকে গেলে কেমন হবে ব্যাপারটা? আবার ভাবল, ইরফান চলে গেলে তার মামার সাথে ঝামেলা করলো কে? ভাবনা নিয়ে তার মামার ঘরে প্রবেশ করে। তারেক নেয়াজ গম্ভীর গলায় বলে, তোমার বাবার অনুপস্থিতিতে তুমি আমাকেই তোমার গার্ডিয়ান মানো, তাই তো শুদ্ধ? মামার কথায় অদ্ভুতভাবে তাকালেও শুদ্ধ। হঠাৎ এভাবে কথা বলছে কেন মামা? চিন্তা নিয়ে মৃদু হেসে বলল, জি মামা, অবশ্যই। তারেক নেয়াজ এবার খানিকটা ঠোঁট বাঁকিয়ে হাসল। অতঃপর বলল, তা বেশ, তবে আমার কথা মানতে তোমার কোনো প্রবলেম নেই তো? শুদ্ধ ভুরু কুচকে তাকিয়ে রইল। এবার তার বেশ ভালোই চিন্তা হচ্ছে কি মানতে হবে তাকে। সে কিছু বলার আগেই তারেক নেয়াজ উল্টো ঘুরে পিছনে দুই হাত একসঙ্গে বেঁধে বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমি। তোমার মায়ের সেই মেয়েকে ভীষণ পছন্দ, তাই তার মতামত নেওয়া আছে। আর তুমি তো বললেই আমাকে তোমার গার্ডিয়ান মানো, তবে আমার সিদ্ধান্ত ফিরিয়ে দেবে না অবশ্যই, তাই না? তারেক নিয়াজের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। বারবার ঢোক গেলে তারেক নিয়াজ একটু থেমে বলে, মেয়েটা মায়েরা। ইরফান ওকে কিছুতেই মানতে পারছে না, পারবেও না হয়তো। আর ওদের শুধু নামেই বিয়ে হয়েছিল। আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করছি, তুমি বিয়ের প্রিপারেশন নাও। শুদ্ধ তার মামার প্রথম কথা শুনে ভেবেছিল কোথাও বসা প্রয়োজন তার। এগিয়ে গিয়ে বিছানার উপর বসতে নিয়েছিল, কিন্তু দ্বিতীয় কথা শুনে তার বসার জায়গা আর বিছানায় হয়নি। ঠাস করে মেঝেতে পড়ে গিয়েছে। তারেক নেয়াজ শব্দ পেয়ে পিছন ফিরে শুদ্ধকে মেঝেতে দেখে ভুরু কুচকে বলল, তুমি নিচে কি করছো? শুদ্ধ কথা বলতে ভুলে গিয়েছে। বিস্ময় নিয়ে তারেক নেয়াজের দিকে চেয়ে আছে। তারেক নেয়াজ ভুরু কুচকে বলল, ডিভোর্সের ব্যাপারে তোমায় কিছু করতে হবে না, আমি সব ব্যবস্থা করব। শুদ্ধ দ্রুত বলে, না না মামা, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? আমি সব ব্যবস্থা করব, আপনি নিশ্চিন্তে থাকুন। দরজা থেকে ইরফানের গম্ভীর গলার শক্ত কণ্ঠে ভেসে আসে, এখানে কি করছিস? শুদ্ধ চোখ বড় বড় করে দরজার পানে তাকালো। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ ঢোক গিলল। একবার তারেক নেয়াজের দিকে তাকালো। তিনি তার ছেলের পানে রেগে তাকিয়ে আছে। তার ছেলে শুদ্ধর পানে। শুদ্ধ অসহায় কণ্ঠে বিড়বিড় করছে, আজ আমি অসহায় বলে বাবা ছেলের মাঝে থেকে আমায় কে বাঁচাবে? হু? তারেক নেয়াজ ছেলের পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। পেছনে বাঁধা হাত শিথিল করে দুই পা এগিয়ে এসে বললেন, ইরফান ভিতরে এসো, তোমার সাথে আমার কথা আছে, ইম্পর্টেন্ট টপিক।
ইরফানের দৃষ্টি শুদ্ধর দিকে। শুদ্ধ ঢোক গিলল। মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। 2 হাতের গোটানো শার্ট কবজি পর্যন্ত নামিয়ে নিল। ইরফানের দিকে চেয়ে ডান হাতে মাথার চুলগুলো এলোমেলো করলো। তার উদ্দেশ্য, সে এখন আবুল সাজতে চাইছে। আর মায়রা তাকে দেখে বলবে, অসম্ভব, এই আবুলকে আমি কিছুতেই বিয়ে করব না। তারেক নেওয়াজ বিরক্ত হয়ে বলল, ইরফান, আমি তোমাকে কিছু বলছি। ইরফান শুদ্ধর দিকে দৃষ্টি ঘুরিয়ে তার বাবার দিকে ফেরায়। গম্ভীর গলায় বলে, আই অ্যাম নট ইন্টারেস্টেড। কথাটা বলে 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, গটগট পায়ে চলে যায়। পেছন থেকে তারেক নেওয়াজ ডাকে, ইরফান, তুমি আর কত অভদ্রতার পরিচয় দেবে? আমার কথা শুনতে হবে তোমাকে। ইরফান, দাঁড়াও। ইরফানের কোনো হেলদোল নেই। তারেক নেওয়াজ তীব্র বিরক্তিতে চোখ মুখ কুঁচকালেন। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার ভাইকে বলে দিও, আর তুমিও প্রিপারেশন নাও। ডিভোর্সের ব্যাপার আমি দেখছি, তুমি বিয়ের প্রিপারেশন নিলেই হবে। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে ইনায়া মায়রার জন্য খাবার হাতে নিয়ে আসে। ইনায়াকে দেখে শুদ্ধ ইনায়ার সামনে দাঁড়িয়ে গেলে ইনায়া ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। মাথা তুলে শুদ্ধকে দেখে বলে, তুমি কখন আসলে? শুদ্ধ ইনায়ার বা হাতে ছোট গোল প্লেটে কয়েকটা মিষ্টি দেখল। ডান হাতে পরোটা। শুদ্ধ ডান হাতে সাত গুটিয়ে একটা মিষ্টি নিয়ে মুখে পড়ল। ইনায়া শুদ্ধর দিকে রেগে তাকায়। শুদ্ধ মুখেরটা শেষ করে দ্বিতীয়বার নিতে গেলে ইনায়া পিছন দিকে সরে গিয়ে তার হাত সরিয়ে নেয়। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, মেহমান আসলে যে খাতির করতে হয় তা তোকে কোনো জন্ম করলি না। নিজে নিজে আপ্যায়ন নিচ্ছি, তাও দিচ্ছিস না। ঘুষিটি বেগমের মতো আচরণ কম কর, বেয়াদব। ইনায়া বিরক্ত হয়ে বলল, এটা মায়রার খাবার, তুমি বসো, তোমাকে দিচ্ছি। এটা বলে শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আরেকটা মিষ্টি টুপ করে তার মুখে পুরে নেয়। ইনায়া রেগে তাকালে শুদ্ধ মুখের মিষ্টি শেষ করে হেসে একটু গলা উঁচিয়ে বলে, 2 দিন পর আমার বউ হবে, তাই আগে থেকে ভাগ বসাচ্ছি, বুঝলি গাধা? ইনায়া ভুরু কুঁচকে বলল, মানে? শুদ্ধ ইনায়ের হেজাবে ডান হাত মুছতে মুছতে বলে, আগে বল, এই বাসায় কি কাহিনী ঘটেছে ইরফান আর ওই মায়রা মেয়েটার মাঝে? ইনায়ের দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাইয়া মায়রাকে আবার মেরেছে। শুদ্ধ অবাক হলো না, এটাই আন্দাজ করেছিল। তাদের সোজা বেশ অনেকটা দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখল শুদ্ধ। গলা উঁচিয়ে হেসে বলল, মায়রা আমার বউ হতে যাচ্ছে খুব শীঘ্রই। তোর ভাই ডিভোর্স দিয়ে দিবে ওকে। ইনায়া অদ্ভুত চোখে শুদ্ধর দিকে তাকালো। অবাক হয়ে বলল, তোমার মাথা আছে না গেছে? শুদ্ধ ইরফানের পিছনের অভাবের দিকে তাকায় আরেকবার। ইনায়ার কপালে একটা টুকা দিয়ে হেসে বলে, কানি দেখ, মাথার জায়গায় আছে। তুই চোখের ডক্টর দেখা, আমার বিয়েতে তোকে অনেক কিছু খাওয়াবো, একদম কিপটামি করব না। এটা বলে সে ইরফানের দিকে এগিয়ে যায়। ইনায়া তবদা খেয়ে চেয়ে আছে। চিন্তিত মুখে ধীর পায়ে এগিয়ে যায় মায়রার ঘরের দিকে। চলবে ইনশাআল্লাহ।